আকাশে ঘন কালো মেঘ জমেছে, থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে। একটা বজ্রপাত পৃথিবী কাঁপিয়ে তুলছে, আর সাথে বাড়ছে ঝড়ো হাওয়া। আজ সারাদিন গরম যাওয়ার পর সন্ধ্যায় কাল বৈশাখী দেখা দিয়েছে। বৈশাখ না আসতেই কাল বৈশাখী হানা দিয়েছে। এইবার বৃষ্টি শুরু হয়েছে, সাথে শিলাবৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ নেই অনেকক্ষণ। পূর্ণা একা একা রুমে বসে ভয় লাগছে। কি সে ঝড় বজ্রপাতে ভয় পায়? তার মধ্যে অন্ধকার। পূর্ণা ভয়ে বিছানার এক কোণায় গুটিসুটি হয়ে বসে আছে। তখন রাফাত ছাদ থেকে চলে আসলে পূর্ণাও চলে আসে। আর কিছুক্ষণ পরেই ঝড় ওঠে। আবারও পৃথিবীর বুক কাঁপিয়ে বজ্রপাত হলো। মনে হচ্ছে আশেপাশে কোথাও পড়েছে। পূর্ণা ভয়ে একবার মাগো বলে চিৎকার দিয়ে ওঠে। বনলতা পূর্ণার ঘরে মোমবাতি দিয়ে এসেছিল। এসে দেখে পূর্ণা ভয়ে আঁটো হয়ে বসে আছে। বনলতা মোম রেখে পূর্ণার কাছে যায়। পূর্ণা এইবার ভয়ে বনলতাকে জড়িয়ে ধরে। বনলতা বুঝতে পারে পূর্ণা ভয় পাচ্ছে। সে পূর্ণার মাথায় হাত রেখে বলে, কিচ্ছু হয়নি মা, এই তো আমি, কোনো ভয় নেই। বনলতা এমন করে কথাগুলো বলছে যেন কোনো বাচ্চা মেয়ে ভয় পেয়েছে। আসলে পূর্ণা ভয় পেয়েছে, বাচ্চাদের মতো করছে। বনলতা পূর্ণাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখে। একটা বজ্রপাতের আওয়াজে পূর্ণা কেঁপে ওঠে। রিয়ান, রাফাত, কৌশিক তিন ভাই একসাথে বসে কথা বলছে। রিয়ান রাফাত এর বিজ্ঞদের মতো কৌশিককে জ্ঞান দিচ্ছে। কৌশিক শুধু মাথা নাড়িয়ে হু হা জবাব দিচ্ছে। কৌশিক এসেছিল রাফাত এর কাছে ফিজিক্স এর ম্যাথ বুঝতে। এসে দেখে রিয়ান আর রাফাত এর বিজনেসের বিষয়ে কথা বলছে। তখন কৌশিকও জয়েন করে সেই কথাই। রাফাত রিয়ান কৌশিককে বুঝিয়ে দেয় কিভাবে ব্যবসা চালাতে হয়। রাফাতদের কাপড় আর জুয়েলারির ব্যবসা। এই ব্যবসায় রাফাত একাই সামলায়। মূলত বিজনেসটা রাফাতের। রাফাত নিজে এই বিজনেস দাঁড় করিয়েছে। এখন তার শোরুমগুলো অনেক নামডাক। রাফাতকেও সবাই এক নামে চেনে। রিয়ান বড় হওয়ার পর রিয়ানও তাকে সাহায্য করে। পাশাপাশি ডাক্তারি পড়ছে। আর কৌশিক ঘুরে ঘুরে খায়। রশিদ চৌধুরী ছোটোখাটো একটা কোম্পানিতে চাকরি করত। রাফাত যখন কলেজে তখন তার চাকরি চলে যায়। রাফাত তখন থেকেই বিজনেসে নেমে পড়ে। নিজের চেষ্টায় আজ সে এখানে। কৌশিক রাফাতকে বলে, দা ভাই, আমি তোর মতো হতে চাই। রাফাত হাসে। কৌশিক এর গলাটা টেনে দিয়ে বলে, হবি, আমার অনেক ইচ্ছে তুই অনেক বড় হবে। আমার এক ভাই ডাক্তার হবে আর এক ভাই ইঞ্জিনিয়ার। আমাদের ঘরে কোনো কিছুর কমতি থাকবে না। রিয়ান মজা করে বলে, দাদা ভাই, তোমার বউ আনবো ফ্যাশন ডিজাইনার, তাহলে আমাদের আর টাকা খরচ করে ফ্যাশন ডিজাইনার আনতে হবে না। কৌশিক হো হো করে হেসে ওঠে। রাফাত দুজনের দিকে কড়া চোখে তাকায়। দুজনেই রাফাতের দৃষ্টি দেখেই চুপ হয়ে যায়। পরেক্ষণেই রাফাত হেসে দিয়ে বলে, ঠিক আছে, খোঁজা শুরু কর। রাফাতের কথা শুনে তিন ভাই একসাথে হেসে ওঠে। পাশে ঘর থেকে বনলতা ছেলেদের হাসি দেখে সেও প্রশান্তির হাসি দেয়। তার ঘর আজ সুখে শান্তিতে ভরপুর। হঠাৎ রাফাত কৌশিককে বলে, পূর্ণাকে তুই কোথা থেকে এনেছিস? ওর অতীত কি? ও কেন সুইসাইড করতে চেয়েছিল? কৌশিক মুখটা ছোট করে বলে, দা ভাই, আমি কিছু জানি না, শুধু জানি ওর খুব দুঃখ, ওর যাওয়ার জায়গা নাই। কিন্তু তোর তো জানা উচিত ছিল। ও বলতে ইচ্ছুক নয়। আচ্ছা ঠিক আছে। গভীর রাত, বৃষ্টি নেই, তবুও বাইরে বইছে দমকা হাওয়া। পূর্ণা নিজের রুমে বেঘরে ঘুমাচ্ছে। হঠাৎ পূর্ণার মনে হয় কেউ তার পায়ে হাত দিয়েছে। সে ভাবে স্বপ্ন দেখছে। হাতটা আস্তে আস্তে উপরে উঠছে। পূর্ণা ভয় পেয়ে যায়। সে সতর্কতার সাথে চোখ খোলে, কিন্তু রুমে আসা ব্যক্তি হয়তো আরও সতর্ক ছিল। তাই পূর্ণার চোখ মেলে তাকানো দেখে চলে যায়। পূর্ণা দেখে তার রুম থেকে কেউ বেরিয়ে যাচ্ছে। পূর্ণা বলে, কে যাই? কোনো শব্দ নেই। পূর্ণা বিছানা থেকে নেমে ওই লোকের পিছনে যায়। লোকটি পূর্ণাকে তার পেছনে আসতে দেখে সে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে
যাই। পূর্ণা দ্রুত পায়ে ছুটে, কিন্তু লোকটির নাগাল পাওয়ার আগেই সে বেরিয়ে যায়। পূর্ণা দৌড় লাগায়, দৌড়ে সে বাহিরে চলে যায়, গিয়ে দেখে কেউ নেই। পূর্ণা অনেক খোঁজে, কিন্তু কোথাও কেউ নেই। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ভয় পেয়ে পেছনে তাকায়, দেখে কৌশিক। কৌশিককে দেখে সে একটু সাহস পায়। কৌশিক বলে, পূর্ণা, এত রাতে এখানে কি করিস তুই? পূর্ণা এখনো ঘুরছে, অন্যদিকে তাকিয়ে বলে, কিছু না। এইভাবে কি খুঁজছিস? কিছু না তো, আসলে আমার কেন জানি মনে হলো ওইখানে কেউ ছিল। আমি ব্যালকনি থেকে দেখলাম, তাই আর কি এখানে আসা। ও, কিন্তু পূর্ণা, তোর এখানে একা আসা ঠিক হয়নি, কাউকে ডাকা উচিত ছিল। চল, উপরে চল। পূর্ণা ঘরে চলে আসে, কৌশিক চলে যায়। পূর্ণা এখনো ঘুমাচ্ছে, খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল সে। আজ গভীর ঘুম থেকে ওঠার কারণে শরীরের নার্ভ উত্তেজিত হয়ে পড়েছে। পূর্ণা টেবিল থেকে ওয়াটার বোতলটা নিয়ে একটু পানি খেয়ে নেয়, তারপর ব্যালকনিতে গিয়ে চৌধুরী বাড়ির গার্ডেনটা দেখে। চারিদিকে এত গার্ড, তাও কিভাবে বাহিরের মানুষ ঘরে ঢুকলো? নাকি বাহিরে থেকে কেউ আসেনি, ঘরের কেউ ছিল, কিন্তু কে? এত তাড়াতাড়ি কি করে ভ্যানিশ হয়ে গেল? সতর্ক থাকতে হবে, বাড়িটা মোটেও ভালো নয়। এত ভালো মানুষের ভিড়ে শয়তান ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আহির আসেনি তো? কিন্তু আহির আসলে তো সে জানতো, রাতে খাবার টেবিলে তো সে আহিরকে দেখলো না। ধের, আর ভাবা যাচ্ছে না। পূর্ণা বিছানায় এসে শুয়ে পড়ে। সকাল হতেই বনলতার যুদ্ধ শুরু হয়েছে। ছেলেদের কলেজে, ভার্সিটি, অফিস সব সকালে। এক হাতেই তাদের জন্য নাস্তা বানাতে গিয়ে সে হিমশিম খাচ্ছে। পূর্ণা সকাল সকাল উঠে বনলতাকে সাহায্য করতে যায়, কিন্তু বনলতার এক কথা, এখনও রান্নাঘরে প্রবেশ করার বয়স হয়নি তোমার। ওই হাতে এখন কলম ধরো, ঠিক বয়স হলে আমি তোমার হাতে খুন্তি ধরিয়ে দিব। বনলতার জেদের কাছে পূর্ণা হেরে যায়। সে রশিদ চৌধুরীর সাথে বসে গল্প করছিল, তখন পূর্ণা রশিদ চৌধুরীকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, রাতে কি মেন ডোর লক করা থাকে না? হ্যাঁ থাক তো, কিন্তু কেন? না এমনি, প্রতিদিন কে লক করে? রাফাত করে। চাবি কি ওনার কাছেই থাকে? হ্যাঁ ডুপ্লিকেট চাবি নেই? আছে তো, তোর মামুনির কাছে থাকে। কিন্তু তুই এসব কথা কেন জিজ্ঞেস করছিস? এমনি। সকালের নাস্তা শেষ করে যে যার কাজে বেরিয়ে পড়ে। পূর্ণা স্কুলে আসে কৌশিকের সাথে। আসার সময় পূর্ণা কৌশিককে বলে, কৌশিক, সাবার সাথে তোর সম্পর্ক কেমন? ভালো। আমি জানি ভালো, কিন্তু তুই ওকে কোন নজরে দেখিস? বোনের নজরে। হোয়াট? তুই জানিস সাবা তোকে কত ভালোবাসে? তাছাড়া তুই কেন ওর প্রতি এত কেয়ারিং? সো হোয়াট পূর্ণা, এর মানে এইটা হয় না আমি ওকে ভালোবাসি। ও যদি ভুল ভেবে আমায় ভালোবেসে বসে, তাহলে সেটা ওর দোষ না আমার দোষ। কথাটা বলেই কৌশিক গাড়ি থেকে বেরিয়ে যায়। পূর্ণা কৌশিকের দিকে কতক্ষণ তাকিয়ে থেকে গাড়ি থেকে নেমে যায়। গাড়ি থেকে নামতেই ওরা সামনে হাজির হয় সাবা, ঈশানী। সাবা অনেকটা আশা নিয়ে জিজ্ঞেস করে, কৌশিক কি বলল? পূর্ণার প্রথমে মন খারাপ হয় সাবার মুখটা দেখে, পড়ে গেল। সাবা কৌশিক যাই বলুক, কৌশিক শুধু তোর হবে। তার মানে কৌশিক বলছে ও আমায় ভালোবাসে না? তেমন কিছু না, আসলে কৌশিক ওর ভেতরে থাকা অনুভূতিটা বুঝতে পারছে না। যখন বুঝবে নিশ্চয়ই তার কাছে চলে আসবে। বিশ্বাস রাখ। এখন চল ক্লাসে যাওয়া যাক। ওরা কেউ আর কথা বাড়ায় না, ক্লাসে চলে যায়। নিজের কেবিনে বসে নতুন মডেল এর সাথে কথা বলছে রাফাত। আজ তাদের একটা শ্যুট আছে, যেখানে ওদের নতুন ব্র্যান্ড এর কয়েকটা শাড়ি আর জুয়েলারির ভিডিও করা হবে। সেইগুলো পরে কিভাবে শ্যুট করবে, কত টাকার ডিল হবে, তা নিয়ে মডেলের সাথে আলোচনা করছে রাফাত। হঠাৎ কথার এক পর্যায়ে মডেল করা মেয়েটি রাফাতের কাছে এসে বসে, যেটা রাফাতের ভালো লাগে না। সে মুখটা সরিয়ে বলে, দূরে গিয়ে বসুন তন্নি। তন্নির কথা শুনে না সেই রাফাতের আরও কাছে চলে আসে, রাফাতের কোলে বসে পড়ে। ওর ঘাড়ে কপালে গালে চুমু খেতে থাকে। রাফাত উত্তেজিত হয়ে পড়ে। সে নিজেকে অনেক সামলে তন্নিকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়, তারপর চিৎকার করে বলে, আপনার সাহস কি করে হয় আমার সাথে নোংরামি করার? তন্নি একটু হেসে বলে,
আমি জানি জান, তোমাদের মতো ড্রেসিং ছেলেরা প্রথমে না করবেই, পরে ঠিক হয়ে যাবে। কথাটা বলেই তর্ণী রাফাতের উপর ঝাঁপিয়ে পড়ে। রাফাত এইবার সহ্য করতে না পেরে কষিয়ে চড় মারে। তর্ণী ছিটকে টেবিলের উপরে পড়ে। রাফাত তর্ণীকে উঠিয়ে আরও দুইটো চড় মেরে বলে, এত যেহেতু দেহ বেরোনোর শখ, তাহলে এই পেশায় না থেকে নষ্ট পল্লীতে যা, দেহ ব্যবসা কর, মডেল না হয়ে প্রস্টিটিউট হ, ভালো হবে। তর্ণী চিল্লিয়ে বলে, রাফাত চৌধুরী মুখ সামলে, আমি তন্নি চাইলে তোমার এতদিনের গড়ে তোলা সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে দিতে পারি। আর আমি জানি তোর মতো মেয়ে কি করতে পারে। আজ থেকে চৌধুরী গ্রুপের সাথে তোর সব সম্পর্ক শেষ। আমার বোঝা হয়ে গিয়েছে কি দিয়ে তুই তোর এত নাম কামিয়েছিস। নাও গেট আউট ফ্রম হিয়ার। রাফাত, তুমি পস্তাবে, তোমার নেওয়ার ডিসিশনে তুমি পস্তাবে, কাজটা তুমি ঠিক করলে না। রাজ চৌধুরীর নিজের নেওয়ার ডিসিশনের কারণে কখনো পস্তায় না, আর পস্তাবেও না। গার্ড! রাফাত চিৎকার করে গার্ডকে ডেকে তর্ণীকে অফিস থেকে বের করে দেয়। কিন্তু এত কিছুর মধ্যে রাফাত ভুলেই গিয়েছিল আজকের মধ্যে তার শ্যুট করতে হবে, তাকে না হলে বিরাট বড় লস হয়ে যাবে। জায়গায় জায়গায় নতুন শাড়ির বিজ্ঞাপন দিতে হবে, সামনে ঈদ, এই সময় এত লস হলে চলবে না। রাফাতের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে নতুন মডেল খোঁজ করতে বলে। আগামী 5 ঘন্টার মধ্যে মডেল চাই, কিন্তু এত কম সময়ে মডেল সে কোথায় পাবে? রাফাতের একটা রামধন মুখ তাকে নাস্তা নাবুদ করে দিচ্ছে। রাফাত কেবিনে বসে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে। হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে একটা ছবি। সুন্দরী কোমল চেহারার এক মেয়ে, কোমর অবধি তার চুল। সেই তো পারবে, তাকে দিয়েই কাজটা করাতে হবে। রাফাত চোখ মেলে তাকায়। পূর্ণা খুব সুন্দর একটি মেয়ে, শুধু সুন্দর নয়, মারাত্মক তার সৌন্দর্যতা। এই মেয়ে মডেল হিসাবে খারাপ না, কিন্তু হয়তো অভিজ্ঞ নয়। তবে সমস্যা নয়, শিখিয়ে নেবে সে। এই মুহূর্তে পূর্ণাই ভরসা। রাফাত বাড়ির নাম্বারে কল করে। কলটা ধরে বনলতা। হ্যালো। মম, পূর্ণা কই? কেন, পূর্ণা তো স্কুলে। কোন স্কুল? ওই তো তোরা সবাই যেটাতে পড়েছিস। ওকে। রাফাত কল কেটে পকেটে মোবাইল ঢুকিয়ে ব্লেজার পরে দৌড়ে বাহিরে আসে। গাড়িতে উঠে ড্রাইভারকে বলে, গাড়ি স্টার্ট দাও। কোথাও যাব স্যার? কৌশিকের কলেজে। আচ্ছা স্যার। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। 1 ঘন্টা রাস্তা তারা 8 ঘন্টায় এসে পৌঁছায়। রাফাত গাড়ি থেকে নেমে দেখে পূর্ণা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, সাথে সাবা ঈশানীও আছে। রাফাত গাড়ি থেকে হুডি নিয়ে তা পরে পূর্ণার কাছে যায়। পূর্ণার হুডি ম্যানের দিকে তাকালে রাফাত ওর মুখে ক্লোরোফর্ম স্প্রে করে দেয়। সে ঢুলে পরে রাফাতের কোলে। সাবা চিল্লিয়ে বলে, হ্যাঁ, কে আপনি? তখন রাফাত ওর মুখটা খুলে বলে, আমি ওকে নিয়ে যাচ্ছি, একটু কাজ আছে। ও, কিন্তু এইভাবে কেন ভাইয়া? যদিও জানতো আমি ওকে নিয়ে যেতে এসেছে, তাহলে কখনো যেত না। বোন, তোর সাথে আমি পরে কথা বলবো, এখন ওকে নিয়ে যাই। কথাটা বলেই রাফাত পূর্ণাকে কোলে তুলে নেয়। গাড়িতে বসে হুডি খুলে ফেলে। ড্রাইভারকে বলে, বাগান বাড়ি চল। ওকে স্যার। রাফাতের গাড়ি বাগান বাড়ি এসে থামলেই রাফাত পূর্ণাকে নিয়ে ভিতরে আসে। পূর্ণাকে সোফায় শুইয়ে ওর মুখে পানি ছিটিয়ে মারে। পূর্ণা হক চকিয়ে ওঠে, বড় বড় চোখ করে তাকায়, জোরে জোরে নিঃশ্বাস নেয়। নিজেকে শান্ত করে সামনে তাকিয়ে দেখে রাফাত হাতে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে রাফাত তার মুখের উপরে পানি ঢেলে দিয়েছে। পূর্ণা সম্পূর্ণ ভিজে গিয়েছে। সে রাগ দেখিয়ে বলে, এইভাবে কেউ পানি মারে? তো কি করব, মরার মতো ঘুমাচ্ছিলে যে। তখনই পূর্ণার মনে পড়ে কেউ তাকেই কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। সে রাফাতের দিকে ছোট্ট ছোট্ট চোখ করে তাকিয়ে বলে, আপনি আমায় কিডন্যাপ করেছেন? রাফাত আয়েশি ভঙ্গিতে সোফায় বসে বলে, হ্যাঁ করেছে। তাহলে আপনার জন্যই আমি হুঁশে ছিলাম না, আবার আপনি আমায় বকেন? ও স্টপ পূর্ণা। না না না, আমি থামবো না। আমার জবাব চাই। আপনি কেন আমায় কিডন্যাপ করলেন? কেন মুখে পানি মারলেন? আপনার অসভ্যতামির জন্য আমি ভিজে গেলাম। এখন যদি আমার ঠান্ডা লাগে, জ্বর হয়, তখন কি হবে? তখন আমি আবার জ্ঞান হারাবো।
আমাকে আবার আপনার ঘরে যেতে হবে। আল্লাহ, কি হবে এইবার? তুমি বাঁচাও। রাফাত মুখ চেপে ধরে রাগী কণ্ঠে বলে। 2 মিনিট চুপ থাকতে পারো না? এত চিল্লাচ্ছ কেন? তোমার মতো বাচাল মেয়ে আমি দুটো দেখিনি। পূর্ণা এখনো আম করেই যাচ্ছে। এই রাফাত এইবার রেগে পূর্ণাকে উঠিয়ে সোফায় ছুঁড়ে মারে। পূর্ণা ব্যথায় চোখ ও মুখ খিচে বলে, ও মা গো, আমার ঘুমোরটা গেল রে। এই রাক্ষস আমায় মেরে ফেলবে, কেউ বাঁচাও গো। রাফাতের ইচ্ছে করছে নিজের মাথায় নিজের বাড়ি মারতে। কোন আক্কেলে এই মেয়েকে সে ভাবলো সে মডেল করতে পারবে? এর মতো বাচাল হবে মডেল? কান্ট বিলিভ দিস, ইম্পসিবল। রাফাত রাগে সামলাতে না পেরে পূর্ণাকে থামানোর জন্য ওর ওষ্ঠে নিজের ওষ্ঠ ডুবিয়ে দেয়। এহেন কাণ্ডে পূর্ণা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। 2 মিনিট পর রাফাত পূর্ণাকে ছেড়ে দিয়ে পূর্ণার গায়ের ওড়না দিয়ে ওর মুখটা মুছে সোফায় বসে পড়ে। পূর্ণা এখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কি হলো এটা? কি করলো সে? এত দেখছি রাক্ষসের থেকে লুচ্ছা হয়ে গেল। রাফাত বলে, বসো পূর্ণবতী, কিছু কথা আছে তোমার সাথে। পূর্ণার আগে কটমট করে রাফাতের দিকে তাকাই, চিৎকার করে বলে, কি করলেন এটা আপনি? আপনি মানুষ? একটা মেয়ের ইজ্জতের হাত দেন? মানলাম আপনার বোন নেই বলে বোনের কদর জানেন না, কিন্তু মা তো আছে। রাফাত পূর্ণাকে সোফায় বসিয়ে ওর বাহু চেপে বলে, আর একটা বাজে কথা বললে খুব খারাপ হবে বলে দিলাম। মাত্র কিস করছে, এরপর আরো বাজে কিছু করবো, সো চুপ। পূর্ণা চুপ হয়ে যায়। তার আর ইচ্ছে নেই আরও কিছু হওয়ার। রাফাত পূর্ণার পাশে বসে জোরে শ্বাস নেয়, নিজের রাগটা কন্ট্রোল করে সব বলা শুরু করে। শোনো পূর্ণা, আজকে আমাদের একটা নতুন শাড়ির ছবি তোলার কাজ ছিল। এর জন্য আমরা দেশের নাম করা মডেল হায়ার করি, কারণ এই শাড়ির বিজ্ঞাপন দেওয়াটা খুবই জরুরি। কিন্তু শেষ মুহূর্তে মডেল চলে গিয়েছে। আমি মডেলকে বের করে দিয়েছে। এখন আর মডেল পাওয়া যাচ্ছে না, কিন্তু শ্যুট করাটা জরুরি, না হলে অনেক টাকা লস হবে আমার। তাই আমার মনে হয় এর হাত থেকে তুমি আমাদের বাঁচাতে পারো। পূর্ণা অবাক হয়ে বলে, আমি? হ্যাঁ তুমি। কিন্তু কিভাবে? তুমি মডেল সাজবে, তোমাকে পরানো হবে আমাদের নতুন শাড়ি আর গহনা, যেগুলোর সামনে বাচ্চারা আসবে তুমি শ্যুট করবে। পূর্ণার চোখের পাতা বারবার ফেলে বলে, আমি 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 সরি মিস্টার চৌধুরী, আমার দ্বারা সম্ভব না। কথাটা বলে পূর্ণা দৌড় লাগায়। রাফাত চিল্লিয়ে বলে, পূর্ণা স্টপ, পূর্ণা দাঁড়াও বলছে। কে শোনে কার কথা? পূর্ণা দৌড়ে বাইরে চলে আসে, তবে রাফাতের নাগালের বাইরে যেতে পারেনি। রাফাতের 2 জন মহিলা গার্ড পূর্ণাকে ধরে ফেলে। পূর্ণা চিল্লিয়ে বলে, ছাড়ো আমায়, ছাড়ো বলছি। কিন্তু কেউ ছাড়ে না। রাফাত এলে রাফাতের কাছে ধাক্কা দিয়ে পূর্ণাকে ফেলে দেয়। রাফাত পূর্ণাকে উঠিয়ে বলে, রাফাত চৌধুরীর অনুমতি ছাড়া কেউ রাফাত চৌধুরীর বাগান বাড়ি থেকে বেরোতে পারে না, আর সেখানে তুমি তো একটা পিচ্ছি মেয়ে। কথাটা বলে রাফাত পূর্ণাকে পুলের কাছে নিয়ে যায়। পূর্ণা পুল দেখে বলে, এইখানে কেন আমরা? জানো পূর্ণা, এখানে অনেক বড় বড় কুমির আছে যারা মানুষ খায়। ধরো আমি যদি তোমাকে এখান থেকে ফেলে দেই তাহলে কেমন হবে? পূর্ণার হাতটা ছেড়ে দিয়ে আবার ধরে বলল কথাটা। পূর্ণা ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে। একটু পা পিছলে গেলে বা রাফাতের হাত ছাড়লে সে খতম হয়ে যাবে। পূর্ণা এখনও চোখ বন্ধ করে আছে। তার লম্বা চুলে খোপা খুলে পানিতে পড়ে গিয়েছে। কিছু চুল মুখে এসে বাড়ি খাচ্ছে। রাফাত এক ধ্যানে পূর্ণাকে দেখছে। পূর্ণার ভয় মিশ্রিত মুখখানি তাকে কাবু করে দিচ্ছে। হৃদয় ভালো লাগা দোলা বইছে। মাংসের পিছনে লুকিয়ে থাকা হৃৎপিণ্ডটি দ্বিগুণ বেগে চলছে। রাফাত হাত আলগা হয়ে আসছে। পূর্ণা এইবার রাফাত এর শার্ট খামচে ধরে। রাফাত এর হুঁশ আসে। সে পূর্ণাকে শক্ত করে ধরে বলে, বলো এবার কি করবে? কাজটা করবে? পূর্ণা মাথার উপর নিচু করে বলে, রাফাত পূর্ণাকে টান মেরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। একটা বিশ্বস্ত মাথা রাখার জায়গা পেয়ে পূর্ণা ফুফিয়ে কেঁদে দেয়। পূর্ণার কান্না রাফাতের বুকে গিয়ে লাগে। সে পূর্ণার মুখটা উঁচু করে গালে আলতো করে হাত রেখে বলে, পূর্ণাবতী কেঁদো না প্লিজ, হুস। পূর্ণাবতী কেঁদো না প্লিজ, হুস হুস, থামো থামো প্লিজ।
আমি এরকম করবো না। থামো থামো প্লিজ। পূর্ণা, পূর্ণা, তুমি কাঁদলে আমার। কথাটা বলতে গিয়ে রাফাত আটকে যায়। পূর্ণা ছলো ছলো চোখে রাফাতের দিকে তাকিয়ে আছে, নাকটা টেনে বলে, আমি কাঁদলে কি? বলেন, থামলেন কেন? রাফাত পূর্ণাকে ছেড়ে দিয়ে বলে, কিছু না। অনন্যা, পূর্ণাকে নিয়ে যাও, তৈরি করে নিয়ে আসো। অনন্যা রাফাতের অ্যাসিস্ট্যান্ট। পূর্ণা এখনও রাফাতের দিকে তাকিয়ে আছে। এই ছেলেটা কেমন সে বুঝতে পারে না, সারাক্ষণ রাগী রাগী ভাব নিয়ে থাকে, কিন্তু মনটা অন্যরকম। পূর্ণা বোঝে। অনন্যা এসে পূর্ণার হাত ধরে বলে, ম্যাম চলুন। পূর্ণা অনন্যার সাথে চলে যায়। রাফাত পুল এর সাইডে একটা চেয়ারে বসে মাথা চেপে ধরে, মনে মনে বিড়বিড় করে বলে, তোমার মধ্যে কি আছে পূর্ণা? কেন নিজেকে সামলাতে আমি হিমশিম খাই? তুমি সত্যি আগুন সুন্দরী, মাথা খারাপ করার মতো। অনন্যা পূর্ণাকে সুন্দর করে একটা শাড়ি পরিয়ে সাথে কিছু গহনা পরিয়ে পূর্ণাকে রেডি করে দেয়। পূর্ণা এখনও মূর্তির মতো সামনে তাকিয়ে আছে। পূর্ণার সাজ সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু কোথায় যেন একটা কমতি আছে। অনন্যা পূর্ণাকে কিভাবে কি করতে হবে বুঝিয়ে দেয়, কিন্তু পূর্ণা বারবার গুলিয়ে ফেলছে, কিছুতেই সব কিছু ঠিক মতো করতে পারছে না। অনন্যা এইবার বিরক্ত হয়ে যায়। সে রাগ করেই পূর্ণাকে বলে, এই মেয়ে, সমস্যা কি তোমার? কতক্ষণ ধরে একটা স্টেপ তোমাকে পৌঁছানোর ট্রাই করছি, কিন্তু তুমি বুঝতেই চাইছো না। থাপড়িয়ে গাল লাল করে দেবো তোমার। অনন্যাই কথায় পূর্ণা চোখে পানি চলে আসে। ওই সময় ওখানে রাফাত উপস্থিত হয়। রাফাত এসে দেখে পূর্ণার চোখে পানি। পূর্ণাকে কাঁদতে দেখে রাফাত বলে, এ কি পূর্ণা, তুমি কাঁদছো কেন? অনন্যা, কি হয়েছে এখানে? স্যার, আমি অনেকক্ষণ ধরে এই মেয়েটাকে বোঝাচ্ছি কিভাবে কি করতে হবে, কিন্তু সে বুঝতেই চাইছে না। স্যার, আমি বিরক্ত হচ্ছি। কোথা থেকে কি তুলে আনলেন? অনন্যা ভেবেছিল রাফাত কিছু বলবে না, কিন্তু হলো তার উল্টো। রাফাত অনন্যাকে ধমকে বলল, শাট আপ অনন্যা, তুমি ভুলে যাচ্ছ ও কোনো প্রফেশনাল মডেল না। ওর একটু সমস্যা হবে, কিন্তু তুমি কোন সাহসে পূর্ণাকে হার্ট করো? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস তো কম না, তুমি আমার আর্টিস্টকে অপমান করো। নেক্সট টাইম যদি তুমি এমন করছো, তাহলে আমার বিয়ে থাকা তো দূর, আমার অফিসে থাকা তোমার জন্য দুষ্কর হয়ে উঠবে। নাও গেট লস। স্যার, রাফাত চিল্লিয়ে বলে। আউট। অনন্যা মাথা নিচু করে সেখান থেকে চলে আসে। রাফাত পূর্ণার কাছে আসে। পূর্ণা মাথা নিচু করে আছে। রাফাত ওর কাছে গিয়ে বলে, পূর্ণা, তুমি অনন্যার কথায় কিছু মনে করো না। এসো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কিভাবে ছবিগুলো তুলবে। রাফাত পূর্ণাকে দেখিয়ে দেয় কিভাবে ছবিগুলো তুলতে হবে। পূর্ণাও মনোযোগ সহকারে সব কিছু শেখে। শেষে পূর্ণা বলে, ঠিক আছে, আমি বুঝেছি। এখন চাইলে শ্যুট করা যেতে পারে। কনফিডেন্ট পাচ্ছ? তাহলে চলো। পুরাতন একটা বাড়ি। বাড়ির ভিতরে নাচ গান হচ্ছে, বাদ্যযন্ত্র বাজে। কেউ সেই গানের তালে নাচছে, আবার কেউ সেই নাচ দেখছে আর ড্রিঙ্কস করছে। কখনো কখনো মেয়েদের নিজের বাহু ডোরে আটকে ফেলছে, আবার পাশের ঘরে নিয়ে দেহের খায়েশ মেটাচ্ছে। ঠিকই ধরছেন, এটা হচ্ছে একটা নষ্টপল্লী, যেখানে থাকে কিছু প্রস্টিটিউট মহিলা। তাদের একজন সর্দার আছে, ঝুমুর বাইজি। ঝুমুর বাইজির মুখে পান নিয়ে বিছানায় গা এলিয়ে বসে আছে, মাঝে মাঝে পানের পিক ফেলছে। তার সামনে খোরদের বসে আছে। একজন খোরদের বিদেশ থেকে এসেছে, তার সুন্দরী ভার্জিন মেয়ে চাই। কথাটা শোনার পর ঝুমুর বাইজির পানের পিক ফেলে লাল টুকটুকে ঠোঁটের দাঁত বের করে হেসে ওঠে। সামনে বসে থাকা ব্যক্তি তার হাসি দেখে ভড়কে যায়। সে বিস্ময় নিয়ে প্রশ্ন করে, আমি শুনেছি ঝুমুর বাইজি সব পারে, তাই তাদের দূর থেকে আসে। আমি আপনাকে অনেক টাকা দিব। ঝুমুর বাইজি হাসি থামিয়ে বলে, স্টিফেন সাহেব, নষ্টপল্লীতে এসে ভার্জিন মেয়ে খুঁজছেন, কথাটা হাস্যকর। স্টিফেন বলে, 5 লাখ দিব। কথাটা শোনা মাত্রই ঝুমুর বাইজির চোখ লোভে চিকচিক করে ওঠে। সে শোয়া থেকে উঠে বসে স্টিফেনের দিকে তাকিয়ে বলে, কাজ হয়ে যাইব, শুধু একটু সময় লাগবো আর কি। আমগো হাতে বানানো মাইয়া, কিন্তু এখান থেকে ভাগছে। ওরে ধইরা আননের ব্যবস্থা করবার লাগছি। আচ্ছা, যা করার করেন, কিন্তু 1 মাসের মধ্যে আমার চাই। হইয়া যাইব,
অ্যাডভান্স দিয়ে যান। বলতে হবে না, আমি আপনার শিষ্যের কাছে দিয়ে দিয়েছি। এখন আমি আসি। আচ্ছা। স্টিফেন চলে গেলে ঘরে প্রবেশ করে আহির। ঝুমুর আহিরকে দেখে বলে, টাকা আনছস বাজান? আহির হেসে বলে, জি খালা, টাকা এনেছি, কিন্তু তুমি এত টাকা রাখলে মেয়ে পাবে কোথায়? কেন, তোর লগে যেটা প্রীত করতো ওইটা কি কয়? আমি যে তরে কইলাম আমার ওরে লাগবো। আহির ঝুমুরের পাশে বসে বলে, খালা, তুমি বললা দেখেই তো আমি সেই কার্তিকপুরে গিয়া ওই মেয়ের সাথে প্রেম করলাম, কথার জালে ফাঁসাইলাম। কিন্তু মেয়ে যে বড্ড চালাক, ও কোথাও আসবে না খালা, ও হাতছাড়া হয়ে গিয়েছে। ঝুমুর রাগী কণ্ঠে বলে, হাত ছাড়ন হয়ে গেছে মানে কি? শুন আহির, আমি তরে আগই কইছিলাম ওই মাইয়া আমার দলের একজনের মাইয়া ছিল। সোর বেলান থেকে ওর উপরে সবার নজর আছিল, কিন্তু ওর মাইয়া মহা চালাক আছিল। তাই তো পালাইলো মাইয়াডারে লইয়া, আমার নাগালের বাহিরে চইলা গেল। তখন ঝুমুর বাইজির অত নাম ডাক না থাকলেও এখন আছে। ওই মাইয়ারে আমার চাই, আমার ঘরের পাখি আমার কাছে লইয়া আবি কইয়া দিলাম। খালা শান্ত হও, সোজা আঙুলে না আসলে আঙুল যে বাঁকাতে জানে তোমার এই ছেলে, তুমি জানো না? আমার পাতা ফাঁদে ওই মেয়ে পা দিয়েছে, আমার এক আত্মীয়র বাড়িতে ও আছে। তুমি চিন্তা করো না, আমি ওরে নিয়ে আসবো। কবে আনবি? যত দূরত্ব সম্ভব। আচ্ছা, স্টিফেন সাহেব 1 মাস সময় দিছে। আচ্ছা খালা, হয়ে যাবে। ওই শোন, কি খালা? ওর কোনো ক্ষতি হইলে চলবো না, কিন্তু তুই কিন্তু নিজের খায়েশ মেটাবার চাইস না। ওরে পিওরভাবে নিয়ে আসবি, মনে থাকে যেন। থাকবে খালা। পূর্ণার শ্যুট শুরু হয়। খুব দক্ষতার সাথে ফটোগ্রাফার ছবি তুলছে। পূর্ণাও প্রত্যেকটা স্টেপ ঠিকঠাকভাবে পালন করছে। ছবি তোলা শেষ হলে পূর্ণাকে রাফাত তার অফিসে রুমে নিয়ে আসে। পূর্ণার শাড়ি পরে হাঁপাচ্ছে এখন। রাফাত পূর্ণার নাজেহাল অবস্থা দেখে বলে, শাড়ি ম্যানেজ করতে কষ্ট হয়। খুব, আই হেট শাড়ি। রাফাত মুচকি হাসে, তারপর পূর্ণার কোমর জড়িয়ে ধরে বলে, এতটুকুতেই অবস্থা? যদি তোমার বর শাড়ি পছন্দ করে তখন তুমি কি করবে পূর্ণাবতী? লজ্জায় পূর্ণার মাটিতে ঢুকে যেতে ইচ্ছে করছে। এই লোকটা বড্ড অসভ্য, মুখে কিছু আটকায় না। পূর্ণা নিচে তাকিয়ে আছে। পূর্ণার এমন লজ্জা মিশ্রিত মুখ দেখে রাফাত হু হু করে হেসে দিয়ে পূর্ণাকে ছেড়ে দেয়। পূর্ণা রাফাতের হাসির দিকে তাকিয়ে বলে, আহ, কত সুন্দর হাসি। যদি লোকটা সব সময় এমন করে হাসতো তাহলে হয়তো এই রাগী লোকটা দেখে কেউ ভয় পেত না। রাফাত হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকিয়ে বলে, কি দেখছো? পূর্ণা চোখ সরিয়ে আমতা আমতা করে বলে, কই কিছু না তো। বললেই হলো, আমি ঠিক দেখলাম তুমি আমি দেখছিলে। পূর্ণার কথা ঘোরানোর জন্য বলে, আমি বাড়ি যাব। এইভাবে যাবে, কেউ দেখলে ভাববে তোমার বিয়ে করে ঘরে তুলছে। এইবার তো পূর্ণার লজ্জায় মাটিতে নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। শরীর মৃদু কাঁপছে, অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। রাফাত পূর্ণার অবস্থা দেখে বলে, থাক, আর লজ্জা পেতে হবে না, চলো। চৌধুরী বাড়ি রাফাত পূর্ণা একসাথে বাড়ি ফিরেছে। বাড়ির সবাই এখন গভীর ঘুমের তলিয়ে আছে। রাফাত ডুপ্লিকেট চাবি দিয়ে বাসায় প্রবেশ করেছে। পূর্ণা নিজের ঘরে গিয়ে শাড়ি চেঞ্জ করে একটা নীল রঙের জামা পরে নেয়। রাফাত আর পূর্ণা দুজনেই বাহিরে থেকে খেয়ে এসেছে। পূর্ণা বিছানায় গা এলিয়ে দিলে তার মনে হয় কোথাও যেন একটা আওয়াজ হচ্ছে, খুব নিকটেই আওয়াজটা হচ্ছে। পূর্ণা উঠে বসে, আশেপাশে সতর্কতার সাথে চোখ বুলিয়ে দেখে কেউ আছে কিনা, কিন্তু না, কেউ নেই। পূর্ণা ব্যালকনিতে যায়, গার্ডেন সাইডটা দেখে না, ওখানেও কেউ নেই।
তাহলে আওয়াজটা কোথা থেকে আসছে? পূর্ণা চোখ বন্ধ করে আওয়াজ শোনার চেষ্টা করে। কোন দিক থেকে আসছে? হ্যাঁ, আওয়াজটা কৌশিকের ঘরের দিক থেকে আসছে। পূর্ণা দরজা খুলে বেরিয়ে যায়। কৌশিকের ঘরের কাছে গিয়ে কৌশিককে ডাকে পূর্ণা, কিন্তু কোনো সাড়া নেই। পূর্ণা অনেকবার কৌশিককে ডাকে, কিন্তু কোনো সাড়া নেই। পূর্ণা দরজা জোরে ধাক্কা দিতে গেলে দেখে দরজা খোলা। পূর্ণা ভিতরে প্রবেশ করে। কোথায় কৌশিক? কোথায়? কোথাও তো কৌশিক নেই। পূর্ণা ঘর থেকে বেরিয়ে আসতে নিলে সে বুঝতে পারে এই ঘরে কোথাও আওয়াজটা হচ্ছে। পূর্ণায় এইবার ব্যালকনির দিকে তাকায়, কিন্তু না, এখানে তো আওয়াজটা হচ্ছে না। পূর্ণা ঘরে আলো জ্বালিয়ে দেখে খাটের পিছনে ছোট্ট একটা দরজা। খাটটা আপাতত সরানো আছে। পূর্ণা অবাক দৃষ্টিতে সেখানে তাকিয়ে আছে। মনে মনে বলছে, গুপ্তকক্ষ। পূর্ণা ওই দিকে যেতে নিলে সেইখানে রাফাত উপস্থিত হয়। রাফাতকে দেখে পূর্ণা ভয় পেয়ে যায়। সে বলে, আপনি? হ্যাঁ, আমি। পূর্ণা, আমার মনে হলো কোনো একটা আওয়াজ হচ্ছে, কিন্তু তুমি এখানে কি করো? আমিও আওয়াজ শুনেই তো এসেছি। ওই দেখুন, গোপন কক্ষ। পূর্ণার হাত দেখানো ইশারা দেখে রাফাত ওই দিকে তাকিয়ে দেখে কৌশিকের বিছানা পেছনে একটা ছোট্ট দরজা, সেইখান দিয়ে নিচে সিঁড়ি গিয়েছে। রাফাত ভ্রুকুচকে নিজের বাড়িতে গোপন কক্ষ আছে, আর সেটা সে নিজে জানে না। রাফাত পূর্ণাকে বলে, পূর্ণা, ঘরে যাও, আমি দেখছি। কিন্তু আপনার যদি কিছু হয়? আমার কিছু হবে না, তুমি ঘরে যাও। না, আমি যাব না। আমি আপনার সাথে যাব। পূর্ণা, কেন জেদ করছো? কেন বুঝতে চাইছো না? ওইখানে কোনো বিপদ লুকিয়ে থাকতে পারে। আপনি যদি যান তাহলে তো আপনিও বিপদে পড়বেন, তাই না? তাই আমিও আপনাকে একা যেতে দেব না। পূর্ণা, তোমার কিছু হলে আমি শেষ হয়ে যাব। প্লিজ পূর্ণা, পাগলামি করো না, তুমি ঘরে যাও। আমি তো ঘরেও সেফ না হতে পারি। ঠিক আছে, আমি বুঝছি, তুমি শুনবে না, চলো। কথাটা বলেই দুজনে ওই ছোট্ট দরজার ভিতরে ঢুকে পড়ে। রাফাত মোবাইলের লাইটটা জ্বালিয়ে নেয়। অনেক অন্ধকার চারিদিকে। রাফাত পূর্ণা সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখে ওখানে কেউ নেই। রাফাতের সন্দেহ হয়, সে আশেপাশে চোখ রাখতেই পেছন থেকে কেউ তার মাথায় জোরে কিছু দিয়ে বাড়ি মারে। পূর্ণা তা দেখে চিৎকার করে বলে, রাফাত! রাফাত মাথায় হাত দিয়ে পিছনে তাকিয়ে মাটিতে পড়ে যায়। পূর্ণা এখনও চিৎকার করে কাঁদছে। মুখোশধারী কেউ পূর্ণার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। রাফাত ঝাপসা চোখে সেটা দেখছে, কিন্তু কিছুই করতে পারছে না। সব কিছু কেমন দুর্বল লাগছে। মাথার পিছনে চিন ব্যথা করছে, কিন্তু তার থেকেও বেশি ব্যথা হচ্ছে বুকে। কলিজার পাখিটা যে কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। রাফাত আর তাকিয়ে থাকতে পারে না, জ্ঞান হারায়। আর পূর্ণা বলছে, আমি যাব না, ছাড় আমায়। রাফাত, রাফাত ওঠো, আমায় নিয়ে যাচ্ছে, ওঠো প্লিজ, প্লিজ রাফাত, রাফাত।